আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ প্রোগ্রামে। একটু শেয়ার দিয়ে নিই। আচ্ছা, লিমা আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। লিমা, কমেন্ট করো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা। তোমরা যারা আজকে ক্লাসটি করছো, আজকের ক্লাসটার টপিকটা হচ্ছে 44th বিসিএস এর ভাইবা এবং 45th বিসিএস এর ভাইবা প্রস্তুতি শীর্ষক। একই সাথে বিসিএস এর ভাইবা ছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি একটি চাকরি পাওয়ার জন্য, হ্যাঁ, আলোইদ হাসান, ক্লিয়ার স্যার, ওকে ফাইন, ক্লিয়ার ক্লিয়ার। বিসিএস সহ বাংলাদেশের যে কোনো একটি সরকারি চাকরি পাওয়ার জন্য তোমরা যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছ, ভাইবাতে সর্বোচ্চ নম্বর পাবার জন্য করণীয় কি, এই শীর্ষক আজকে ভাইবা প্রস্তুতি কৌশল নাম্বার 1 আজকে আমি তোমাদেরকে অলমোস্ট হাফ অ্যান আওয়ার তোমাদেরকে আমি পড়াবো। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি, আমি মিলন স্যার, তোমরা আমাকে অনেকে চেনো জানো। আমি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি 1996 সাল থেকে। যখন আমি এসএসসি পাশ করি তখন কিন্তু আমার হাতে বিসিএস এর বই, মিলার্স প্রকাশনীর সেলফ অ্যাসেসমেন্ট। মানে বিসিএসটা আমার, যদি বলো ম্যাডনেস, যদি বলো এটা একটা ড্রিম, যদি বলো এটা একটা আমার অ্যাসপাইরেশন, যদি আমার বলো এটা একটা ফ্যাসিনেশন, সবকিছু। তো 24th বিসিএস থেকে, 24তম বিসিএস থেকে আমি বিসিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করি। প্রথম বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করি 25তম বিসিএস এ। বিসিএস পরীক্ষা আমি 4বার ভাইবা বোর্ড ফেস করেছি। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে বিসিএস এর অভিজ্ঞতাটুকু শেয়ার করা, এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য, সরকারি অনেক সিনিয়র অফিসার, বিশেষ করে সেক্রেটারি পর্যায়ের, বহির্বিশ্বে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী রাষ্ট্রদূত, এই পর্যায়ের কর্মকর্তাদের সাথে আমি বিসিএস এর ভাইবা বোর্ডে, বিভিন্ন প্রতিষ্ঠানে মক ভাইবা বোর্ডে থাকি বা বসি। এবং 29 বিসিএস থেকে আমি বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই। অনলাইনে পড়াচ্ছি 40th বিসিএস থেকে, অর্থাৎ 40তম বিসিএস থেকে। 40th বিসিএস থেকে এ পর্যন্ত আমার কাছে বিসিএস এর ভাইবা পড়ে অ্যারাউন্ড 200 স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন, 100+ নন ক্যাডার চাকরি পেয়েছেন। প্রতিনিয়ত আমি সমৃদ্ধ হই। প্রতিনিয়ত আমার বিসিএস এর ভাইবার স্টুডেন্টরা তারা আমাকে তাদের ভাইবার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেন, কার বোর্ডে পড়ছেন, কি ধরনের প্রশ্ন করা হচ্ছে। এটা হচ্ছে আমার বিসিএস এর অভিজ্ঞতার কথা বলছি। সারা বাংলাদেশের সর্বপ্রথম প্রাইমারি ভাইবা প্রোগ্রাম আমি শুরু করি করোনা কালীন বা করোনা পরবর্তী সময়ে। এনটিআরসি ভাইবা প্রোগ্রামটা আমি শুরু করি, এবং গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স কিন্তু আমি শুরু করেছি। এবং এই ভাইবা কোর্সের যে পাইওনিয়ার বলেন বা এটার যে কনসেপ্ট, অনলাইনে আমি ওপেনলি বলছি, চ্যালেঞ্জ নিতে চাচ্ছি, আমি প্রথমে শুরু করি। কেননা ভাইবা নিয়ে আমার দীর্ঘমেয়াদের যে কাজের অভিজ্ঞতা,
সেটুকু মূলত আমি স্টুডেন্টের মাঝে শেয়ার করতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার লিমা আক্তার। তো আমরা ভাইবা বোর্ডে নর্মালি কি ভুলগুলো করি বা আসলে আমাদের চাকরিটি না হবার পেছনে কারণটি কি? একটা ছেলে বা একটা মেয়ে যখন এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে, তারপরে সে যখন লিখিত পরীক্ষা দেয়, লিখিত পরীক্ষায় যখন সে রাইটিং সিস্টেমে রিটেন টেস্টে পাশ করে, তখন তাকে ওরাল টেস্ট দিতে হয়, যেটিকে বলা হয় ভাইবা ভোস। এই ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে যেহেতু ফিজিক্যালি ডাকা হয়, তাহলে তার শুধু ইনফরমেশনই তার কাছ থেকে জানতে চাওয়া হয় না বা ইনফরমেশনই তার কাছ থেকে নেওয়া হয় না, বরঞ্চ ইনফরমেশনটি সে কিভাবে ডেলিভারি দিচ্ছে, ইনফরমেশনটি দেবার ক্ষেত্রে কতটুকু সে বাড়তি বলছে, কতটুকু সে কমতি বলছে, কোন কথা সে হাইড করছে, এটি তার কনফিউজিং উত্তর কিনা, বা সে কতটা কনফিডেন্টলি বলছে, কতটা পোলাইটলি বলছে, এরপর তার কিছু এডুকেট ম্যানার, সব কিছু দেখা হয়। আমি কিন্তু বুয়েটের স্টুডেন্টকে পড়াই, ঢাকা ইউনিভার্সিটির আইবের স্টুডেন্টকে পড়াই, অর্থাৎ আমি কোনো ইনস্টিটিউটকে ছোট বড় করে বলছি না। এবং দেখা গিয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আমার কাছে বিসিএস ক্যাডার অফিসার হয়েছেন, চাকরি পেয়েছেন, বাট অনেক রিনাউন্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু চাকরি পায়নি। এটার কারণটা কি? অর্থাৎ ভাইবা বোর্ডে সে খারাপ করেছে, এটার কারণ কি? অর্থাৎ ভাইবা বোর্ডে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর ওবিডিয়েন্ট, এবং যে চাকরিটি তুমি পেতে চাচ্ছ বা পেতে যাচ্ছ, সেই চাকরিটি পাবার জন্য তোমার যে আনুগত্য, তোমার যে সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার, অনেক কিছু কিন্তু আলটিমেটলি বোর্ডে প্রমাণ করতে হয়। ছোট ছোট কিছু প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে, যেটি আমরা মনে করি যেটি হয়তো একেবারে সিম্পল প্রশ্ন বা একেবারে সাধারণ প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আসলে আমার কি যোগ্যতা জানতে চাওয়া হচ্ছে, এটা আমরা অনেকে খেয়াল করি না। বাট ভাইবা বোর্ডে আমরা যতক্ষণ থাকবো, আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখছি, প্লিজ প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। আমরা যে কোনো চাকরি, সেটা বিসিএস বলো, এটিও বলো, তারপরে নার্স বলো, মানে নার্সিং বলো, কিংবা শিক্ষক নিবন্ধন বলো, প্রাইমারি বলো, 9 গ্রেড থেকে যে কোনো সরকারি যে কোনো মিনিস্ট্রি বা যে কোনো ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যত পোস্ট আছে, তোমার ভাইবা কিন্তু হবেই, চাকরিটি পাওয়ার জন্য ভাইবা কিন্তু হবেই। তো ভাইবা বোর্ডে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভাইবার জন্য কত প্রশ্ন আমার কাছে আছে। এটা হচ্ছে সব বিসিএস এর ফাইল, অর্থাৎ বিসিএস পরীক্ষার ভাইবা বোর্ডে এ পর্যন্ত যে প্রশ্নগুলো করা হয়েছে, বিশেষ করে 40 বিসিএস থেকে, এর মধ্যে হাজার হাজার না লক্ষ লক্ষ প্রশ্ন আছে এর মধ্যে, ফাইলগুলোর মধ্যে। আমি নিজে পিএসসিতে গিয়েছি, প্রশ্নগুলো কালেক্ট করছি। এই প্রশ্নগুলো বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপ থেকে কালেক্ট করেছি, যে বিসিএস এর কি প্রশ্নগুলো করা হয়। অন্যান্য চাকরির প্রস্তুতির ভাইবার যদি কথা বলি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে এর মধ্যে প্রাইমারি চাকরির ভাইবা, এর মধ্যে এনটিআরসি চাকরির ভাইবা, এরপরে 10 গ্রেড থেকে 9 গ্রেড থেকে অন্যান্য চাকরির ভাইবা, সব এর মধ্যে অনেক প্রশ্ন কিন্তু এর মধ্যে আছে। এখন তোমাদেরকে কিছু কমন বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো, যে নর্মালি আমরা ভাইবাতে কি ভুলগুলো করি। তার আগে একটু কমেন্ট করো তোমরা, যে কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হতে পারে, একটু আমাকে কমেন্ট করে তোমরা একটু জানাবা যে কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আর আরেকটি কথা, সেটি হলো যে তোমরা একটু দেখে নি তোমাদের কমেন্টগুলো একটু মাঝে মাঝে পড়তে হবে আমাকে। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। এবার আসো, আজকে ভাইবা বোর্ডের প্রথম যে প্রশ্নটি, সে প্রশ্নটির উত্তর আমরা কিভাবে দিব। নর্মালি ভাইবা বোর্ডে আমরা কি করি, যে কোনো ভাইবা বোর্ডে আমরা প্রথমেই পারমিশন নেব এবং পারমিশন নিয়ে ভাইবা বোর্ডে প্রবেশ করব। এখন যে প্রার্থী পারমিশনটি নেবে, সে প্রার্থী বোর্ডকে উদ্দেশ্য করে সে কি বাংলাতে পারমিশন নেবে নাকি ইংরেজিতে পারমিশন নেবে, এটা টোটালি প্রার্থীর বিষয়। অর্থাৎ আমি বলতে পারি যে মে আই কাম ইন স্যার, অথবা আমি কি ভেতরে আসতে পারি স্যার,
ভাইবা বোর্ড যদি বলে ইয়েস কামিং, ভাইবা বোর্ড যদি বলে হ্যাঁ আসো আসো আসো, এটা অনেক সময় আপনি একজন প্রার্থী হিসাবে ভাইবা বোর্ডে বললেন যে স্যার আমি কি ভেতরে আসতে পারি, বোর্ড বললো হ্যাঁ আসো আসো, তাহলে নর্মালি আমরা ধরে নিতে পারি যে প্রশ্নটি হয়তো আমাকে বিজ্ঞ বোর্ড যারা আছেন, সদস্য যারা আছেন, তারা হয়তো আমাকে বাংলাতে প্রশ্ন করতে পারে, যেহেতু আমি বাংলা অনুমতি নিয়েছি, বাংলাতে আমি অনুমতি প্রাপ্ত হয়েছি, বা আমি বাংলাতে জিজ্ঞাসা করলাম স্যার আমি কি আসতে পারি, ভেতর থেকে বললো ইয়েস কামিং, তাহলে হয়তো বা আমাকে ইংলিশেও প্রশ্ন করতে পারেন। আবার আমি জিজ্ঞাসা করলাম মে আই কামিং স্যার, তারা বললো ইয়েস কামিং, তার মানে আমি তো স্টার্ট করছি ইংলিশে, এর অর্থ হচ্ছে যে আপনারা আমাকে ইংলিশে প্রশ্ন করেন। আমি বোর্ডকে কিন্তু এই মেসেজটা তাদেরকে কনভে করছি। এরপরে আমরা এই যে অনুমতিটা নিলাম, নেওয়ার পরে আমরা দরজাটা বন্ধ করলাম, ডোর ক্লোজ করলাম, করার পরে আমরা আস্তে আস্তে বোর্ডের সামনে গেলাম, গিয়ে আমার জন্য একটা আসন বরাদ্দ থাকে, সেই আসনে বসবার পূর্বে বোর্ডকে উদ্দেশ্য করে, নর্মালি বোর্ডের মাঝখানে যিনি থাকেন তাকে বলা হয় বোর্ড চেয়ারম্যান, আর দুজন এক্সটার্নাল থাকেন। মূলত আমি বিসিএস এর কথা বলছি, বা যে কোনো চাকরির ক্ষেত্রে এমনই হয়। তো আমি বোর্ড চেয়ারম্যান যিনি মাঝখানে থাকেন তাকে উদ্দেশ্য করে আমি সালাম বা নমস্কার বা আদাব এ কথাগুলো বললাম। আমি কিন্তু তিনজনকে আলাদা আলাদা করে সালাম দিব না, নিয়ম হচ্ছে ভাইবা বোর্ডে যিনি মাঝখানে থাকেন যাকে বলে বোর্ড চেয়ারম্যান, তাকে উদ্দেশ্য করে আমি বলবো আসসালামু আলাইকুম স্যার বা নমস্কার স্যার বা আদাব স্যার, বলে বাকি দুজন যারা আছেন তাদের দিকে একটু আই কন্ট্যাক্ট করবো, কিন্তু তাদেরকে আলাদা আলাদা ভাবে সালাম দেওয়ার দরকার নেই। তাহলে ভাইবা বোর্ডের যে কমন যে আদব কায়দা, সেই আদব কায়দার মধ্যে প্রথম যে আদব কায়দা সেটা হচ্ছে যে বোর্ড চেয়ারম্যান বোর্ড চেয়ারম্যানকে সালাম বা নমস্কার বা আদাব বা যাই হোক না কেন আমরা বলবো, আর বাকি যে সদস্য যারা আছেন তাদের দিকে একটু আই কন্ট্যাক্ট করব, ব্যাস আমার কাজ হয়ে গেল। সেকেন্ড যে কাজটি, সেই কাজটি হচ্ছে আমার আসন গ্রহণ করবার পূর্বে বোর্ডের চেয়ারম্যান যিনি তাকে উদ্দেশ্য করে বলবো যে স্যার আমি কি বসতে পারি, অথবা স্যার মে আই হ্যাভ আ সিট। বোর্ড যদি আমাকে বলে হ্যাঁ বসো বসো বসো, তাহলে আমরা চেয়ারে বসবো, বসার পরে বোর্ড চেয়ারম্যানকে উদ্দেশ্য করে থ্যাংক ইউ স্যার। এটুকু আমার ভাইবা বোর্ডে প্রবেশের একটা এটিকেট ম্যানার। তাহলে প্রথমে আমি ভাইবা বোর্ডে প্রবেশ করবার পূর্বে প্রবেশটা করব কিভাবে, আমি যে দরজা দিয়ে ঢুকবো সেই দরজাটা হালকা করে একটু পুশ করব, করে আমরা বোর্ডের মাঝখানে যিনি থাকবেন তাকে উদ্দেশ্য করে আমি বলবো স্যার আমি কি আসতে পারি। অনুমতি প্রাপ্ত হবার পরে আমি হালকা করে দরজাটি বন্ধ করব, আস্তে আস্তে ভদ্রভাবে বোর্ডের সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম নমস্কার আদাব ইত্যাদি বলে, বোর্ড যদি আমাকে বলে যে হ্যাঁ বসো বসো বসো, তাহলে অনুমতি নেওয়ার দরকার নেই। বাট বোর্ড আমাকে কিন্তু বলছে যে বসো বসো বসো, আর আমি বোর্ডের কাছে অনুমতি নিচ্ছি স্যার আমি কি বসতে পারি, তাহলে বোর্ড কিন্তু বুঝে যাবে যে আপনার সমস্যা আছে, ইউ আর নট কনসেন্ট্রেটেড ইনাফ, বিকজ ইউ হ্যাভ বিন পারমিটেড টু টেক ইউর সিট, বাট তুমি পারমিশন নিচ্ছ, তোমাকে তো আসনটি নেবার জন্য তোমাকে পারমিট করা হয়েছে, তোমার যে আসনটি সেই আসনটি গ্রহণ করবার জন্য তোমাকে পারমিট করা হয়েছে, তারপর তুমি কেন পারমিশন নিচ্ছ। এরপরে পারমিটেড হবার পরে বোর্ড উদ্দেশ্য করে থ্যাংক ইউ স্যার, এরপরে ভাইবাটা স্টার্ট হবে। এটা হচ্ছে ভাইবা বোর্ডের একটা সাধারণ নিয়ম কানুন। আচ্ছা, এরপরে ভাইবা বোর্ড আমাকে যে ধরনের প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিব। ভাইবা বোর্ড আমাকে বিভিন্ন টাইপের প্রশ্ন করতে পারে, কোনো প্রশ্ন হতে পারে অ্যানালাইটিক্যাল যেটা বিশ্লেষণ ধর্মী, কোনো প্রশ্ন হতে পারে ইনফরমেটিভ যেটা সরাসরি উত্তর দিতে হবে। তারপরে মানে ভাইবা বোর্ডে যে ধরনের প্রশ্ন করবে আমাকে সেই ধরনের উত্তর দিতে হবে। আচ্ছা, এগুলো আমি পর্যায়ক্রমে বলবো। প্রথমে আমি ভাইবা বোর্ডে আচ্ছা আমাকে একটু দেখতে হবে, তোমরা যারা ক্লাসগুলো করছো অনেক সময় কমেন্টগুলো একটু দেখতে হবে। আচ্ছা, এবার ভাইবা বোর্ডে আমাকে যে প্রশ্নগুলো করে থাকে নর্মালি, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন হিসেবে আমাকে করতে পারে হোয়াট ইজ ইউর নেম। প্রশ্নটি কি ছিল,
হোয়াট ইজ ইউর নেম, এটির উত্তরটা আমাকে দিতে হবে পূর্ণাঙ্গভাবে, কারণ প্রশ্নটি করা হয়েছে পূর্ণাঙ্গভাবে যে হোয়াট ইজ ইউর নেম। সেক্ষেত্রে এটির উত্তর দিব এভাবে, স্যার মাই নেম ইজ অমুক। স্যার একটু থামবো, মাই নেম ইজ ডট 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 ডট। যদি আমাকে প্রশ্নটি করত, 2 নম্বর প্রশ্ন যদি আমাকে করত যে ইউর নেম, জাস্ট প্রশ্নের টোনটা আমরা যদি একটু খেয়াল করি, ইউর নেম, তখন কিন্তু আমরা উত্তরটা কিন্তু এভাবে দিব না যে স্যার মাই নেম ইজ অমুক, জাস্ট এতটুকু বলবো, স্যার আমার নাম যেটি XYZ, অর্থাৎ স্যার সাপোজ কারো নাম মনিরুজ্জামান, তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ ইউর নেম, স্যার মাই নেম ইজ মনিরুজ্জামান। আর যদি প্রশ্ন করা হয় ইউর নেম, স্যার মনিরুজ্জামান। তোমরা একটু কমেন্ট করো তো দুটো প্রশ্ন যে আলাদা, দুটো প্রশ্নের উত্তর যে আলাদা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। দুটো প্রশ্ন কিন্তু আলাদা, একটা হচ্ছে যে একটা হচ্ছে কি ছিল যে হোয়াট ইজ ইউর নেম, তখন তার আনসারটা আমাকে কি করতে হবে, আর আনসারটা আমাকে পূর্ণাঙ্গভাবে দিতে হবে। একটু তোমাদের কমেন্টগুলো একটু দেখি। যদি প্রশ্নটি করা হয় হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমি আনসার দিব যে স্যার মাই নেম ইজ মনিরুজ্জামান। একটু দেখি, একটু প্লিজ প্রত্যেকে শেয়ার করে দিবা। আচ্ছা, তোমাদের কমেন্ট দেখতে গেলে পরে আমি কিন্তু পড়াতে পারবো না। তোমাদের প্রতি আমার এতটুকুই হাম্বল রিকোয়েস্ট থাকবে, প্লিজ প্রত্যেকে শেয়ার করবা। আমি কন্টিনিউ করি। একবার বিসিএস এর ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছে হোয়াট ইজ ইউর নেম। সে বলছে স্যার, তার নামটি সংক্ষেপে বলছে, সংক্ষেপে। তখন বোর্ড আবার বলছে হোয়াট ইজ ইউর নেম, তখন বোর্ডে সে প্রার্থী একই উত্তর দিয়েছে, তার নামটা বলছে। থার্ড টাইমস বোর্ড বলছে, বোর্ডের পক্ষ থেকে বলছে হোয়াট ইজ ইউর নেম, প্রার্থী আবারও সেই নামটি সংক্ষেপে বলছে, স্যার মনিরুজ্জামান, একটা এক্সাম্পল দিয়ে বলছি। তখন বোর্ড অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলছে নো সাবজেক্ট নো ভার্ব, অর্থাৎ ভাইবা বোর্ডে যদি আমাকে বলা হয় হোয়াট ইজ ইউর নেম, তখন আমার আনসারটি হবে স্যার মাই নেম ইজ অমুক। যখন আমি দেখবো যে আমাকে ভাইবা বোর্ডের যিনি মানে বোর্ড চেয়ারম্যান তিনি আমাকে প্রশ্নটি করছেন আর বাকি দুজন এক্সটার্নাল তারা আমার দিকে তাকাচ্ছেন, তখন এই আনসারটি দেওয়ার সাথে সাথে বাকিদেরকে আমি একটু আই কন্ট্যাক্ট করবো, কিন্তু মূল আনসারটা আমি বোর্ডের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলবো। আর যদি বোর্ডের চেয়ারম্যান যদি আমাকে বলে ইউর নেম, তখন আমি সংক্ষেপে বলবো যে স্যার মনিরুজ্জামান। বাকিদের দিকেও আমি একটু আই কন্ট্যাক্ট করব। একটু তোমাদের কমেন্ট একটু দেখি। তাহলে এই যে টেকনিকটা, এই টেকনিকটা আমি তোমাদেরকে যেটা ক্লিয়ার করলাম, এটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না। আচ্ছা, একটু দেখি, দাঁড়াও, একটু ওয়েট করো তোমরা। আচ্ছা,
হ্যাঁ স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি, জি স্যার। স্যার মাই নেম ইজ, হ্যাঁ সমাপ্তি হালদার, ভেরি গুড স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি অনেকদিন পর দেখলাম, দোয়া করবেন স্যার। হ্যাঁ অফি, তোমার জন্য শুভকামনা থাকবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নটা যদি আমাকে করে, তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে কতটুকু প্রশ্ন করি, কতটুকু আনসার দেব। এরপরে আমাকে যদি পরবর্তী প্রশ্নটি করে, অনেক সময় পরবর্তী প্রশ্ন করে বা অনেক মানে পরবর্তী প্রশ্ন হতে পারে যে এভাবে যদি প্রশ্ন করে যে আর ইউ মনিরুজ্জামান, সার্টিফিকেটে তো দেয়াই আছে নামটা, আর ইউ মনিরুজ্জামান, তখন এটির আনসার আমরা কি দিব? ইয়েস স্যার, ইয়েস স্যার। যদি প্রশ্নটি করে আর ইউ মনিরুজ্জামান, ইয়েস স্যার, বলার দরকার নেই যে ইয়েস স্যার আই এম মনিরুজ্জামান। জাস্ট ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট ইউ আর ফেসিং ভাইবা বোর্ড, so your answer should be specific and to the point, not less not more. আচ্ছা, ইয়েস স্যার। এরপর যদি আমাকে প্রশ্নটি এরকম করে যে ইউ আর ডট 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 ডট, অর্থাৎ মনিরুজ্জামান, ইউ আর মনিরুজ্জামান, প্রশ্নের টোনটা কি? দিস ইজ নট অ্যাসার্টিভ সেন্টেন্স, জাস্ট ইউ হ্যাভ বিন আস্কড হোয়াট ইজ ইউর নেম, বাট টোন ইজ ইউ আর মনিরুজ্জামান, ইউ আর মনিরুজ্জামান, ইয়েস স্যার, নো। প্রথম প্রশ্ন ছিল যে আর ইউ মনিরুজ্জামান, ইয়েস স্যার অথবা নো স্যার। আর পরবর্তী সেন্টেন্সটা কি? ইউ আর মনিরুজ্জামান। জাস্ট আনসার কি হবে? রাইট স্যার। একটু আগে আমার এক বিসিএস এর ভাইবার স্টুডেন্ট, 44তম বিসিএস এর ভাইবার স্টুডেন্ট, সে অলরেডি ক্যাডারে আছে। তার ফার্স্ট চয়েস পুলিশ ক্যাডার, সেকেন্ড চয়েস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। আমি নামটা না বলি, একটু আগে তার ভাইবার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, 44 বিসিএস এর ভাইবার স্টুডেন্ট। আমাকে যে কমেন্টটা করছে যে স্যার আপনার প্রতিটা কথা আমার ভাইবা বোর্ডে কাজে লাগছে, আপনার শেখানো কথাটা। তো আমি কিন্তু বিসিএস ক্যাডার অফিসারদেরকেও পড়াই ভাইবাতে। অনেক বিসিএস ক্যাডার অফিসার ইনফরমেশন ক্যাডারে আছেন, এগ্রিকালচার ক্যাডারে আছেন, এডুকেশন ক্যাডারে আছেন, তারা ফরেন অ্যাফেয়ার্সে আসতে চান, অ্যাডমিনিস্ট্রেশনে আসতে চান, তারা কিন্তু আমার কাছে পড়েন। তো জাস্ট আমি চারটা প্রশ্নের উত্তর কিভাবে হবে? হোয়াট ইজ ইউর নেম? স্যার মাই নেম ইজ মনিরুজ্জামান। ইউর নেম? স্যার মনিরুজ্জামান। আর ইউ মনিরুজ্জামান? ইয়েস স্যার। ইউ আর মনিরুজ্জামান, রাইট স্যার। তাহলে রাইট স্যার, ইয়েস স্যার, স্যার মনিরুজ্জামান, স্যার মাই নেম ইজ মনিরুজ্জামান। জাস্ট আমরা নাম সংক্রান্ত কোনো প্রশ্ন যদি ভাইবা বোর্ডে করে, এভাবে আনসারটা দেব। একই সাথে যদি আমাকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? স্যার মাই ফাদার্স নেম ইজ মিস্টার অমুক। বাবার নাম বলতে গিয়ে নর্মালি মিস্টার শব্দটি বলতে হয়। সার্টিফিকেটে মিস্টার শব্দটি দেওয়া নেই, বাট বলার ক্ষেত্রে আমরা মিস্টার শব্দটি বলতে পারি। আর মোহাম্মদ শব্দটিকে আমরা মোহাম্মদই বলবো, কিন্তু আমরা লেখার সময় অনেক সময় কি লিখি? এমডি। এই এমডি মানে কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর। আমরা বলবো না যে এমডি অমুক, বলার সময় বলবো যে মোহাম্মদ অমুক, কিন্তু লেখার সময় আমরা সংক্ষেপে লিখি এমডি। এই এমডি মানে হচ্ছে মোহাম্মদের সংক্ষিপ্ত রূপ, আর এএমডি মানে হচ্ছে দুটো ক্যাপিটাল, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর। তাহলে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? স্যার মাই ফাদার্স নেম ইজ, অনেক সময় আমরা বলে ফেলি ফাদার নেম। আমি অসংখ্য স্টুডেন্ট, বিসিএস স্টুডেন্টের ভাইবা নিয়েছি, মক ভাইবা নিয়েছি, পিএসসির সাবেক মেম্বারের সাথে আমি কাজ করি। অনেকে বলে স্যার মাই ফাদার নেম ইজ, না মাই ফাদার্স অ্যাপোস্ট্রোফি, স্যার মাই ফাদার্স নেম ইজ মিস্টার মোহাম্মদ অমুক। মিস্টার কিন্তু সার্টিফিকেটে দেওয়া নেই, বাট আমি তাকে অ্যাড্রেস করছি। ভাইবা বোর্ডে বলা হয়েছে যে তোমার বাবার নাম তুমি একটু সম্মান করে বলবা না, এটা ভাইবা বোর্ডের প্রশ্ন। 28 বিসিএস এর ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করেছে যে ডু ইউ নো হোয়াট ইজ দ্য নেম অফ আমেরিকান প্রেসিডেন্ট? ইয়েস স্যার, স্যার বারাক ওবামা। বোর্ড ধমক দিয়েছে, বারাক ওবামা কি তোমার বন্ধু? বন্ধু 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 ইউ শুড সে স্যার মিস্টার বারাক ওবামা। এরকম কিছু নর্মস আছে, যে নর্মসগুলো যদি কোনো প্রার্থীর মধ্যে ভাইবা বোর্ড না খুঁজে পায়, সে যত ব্রিলিয়ান্ট রেজাল্ট তার হোক, যেখান থেকে পড়াশোনা করুক না কেন, আলটিমেটলি তার এই আদব কায়দার কারণে আলটিমেটলি তার কিন্তু চাকরিতে হয় না। আচ্ছা, এরপরে মাদার্স নেম ইজ, একই কথা, মিসেস। বাবা হলি মিস্টার, মা হলি মিসেস। ওকে ফাইন, আমি মিস্টার মিসেস উল্লেখ করবোই না,
কিন্তু ফাদার্স নেম ইজ, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম ইজ, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, মাই ফাদার্স নেম ইজ অমুক, মাই মাদার্স নেম ইজ অমুক। আচ্ছা, এরপর যদি প্রশ্ন করে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, স্যার দ্য নেম অফ মাই ফাদার ইজ অমুক। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর মাদার, স্যার দ্য নেম অফ মাই মাদার ইজ অমুক। হয়ে গেল। অনেক সময় প্রশ্ন করে যে হোয়াট ইজ ইউর ফাদার, একটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, আর আরেকটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার। এটার অর্থ হচ্ছে আমার বাবা কিংবা আমার মায়ের প্রফেশন বা অকুপেশন তারা জানতে চাচ্ছেন। হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার, এর অর্থ হচ্ছে যে আমার বাবা বা আমার মা কি করেন, তখন আমি মা বা বাবা কি করেন সেটা আমি আনসার দেবো। তাহলে হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার। এখন যদি এই সিম্পল প্রশ্নের উত্তরগুলো আমরা যদি না দিতে পারি ভাইবা বোর্ডে, তাহলে অনেক কিছু ইন্ডিকেট করে। আচ্ছা, এবার আস্তে আস্তে আমি কঠিন দিকে যাচ্ছি, এটা তো সিম্পল প্রশ্ন। আচ্ছা আচ্ছা, সমাপ্তি হালদার চমৎকার রেসপন্স করছে। এরপরে আসি 5 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তখনও কিন্তু আমার বাবার পেশাকে জিজ্ঞাসা করা হচ্ছে। হোয়াট ডাজ ইউর মাদার ডু, তখনও কিন্তু আমার মায়ের পেশাকে জিজ্ঞাসা করা হচ্ছে। প্লিজ তোমরা প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। নিয়মিত আমি ভাইবা প্রোগ্রাম নিয়ে আমি কাজ করব। হোয়াট ডাজ ইউর মাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, আর হোয়াট ইজ ইউর ফাদার এবং হোয়াট ইজ ইউর মাদার একই প্রশ্ন, অর্থাৎ আমার বাবা বা মায়ের পেশা জানতে চাচ্ছে। এরপরে আস্তে আস্তে অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে বা আমাদেরকে জিজ্ঞাসা করে থাকে যে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে থাকে বিসিএস এর, আমি সব বিসিএস এর এক্সপেরিয়েন্সের কথা বলছি, সব বিসিএস ভাইবা বোর্ড, এগুলো সব বিসিএস এর ভাইবা বোর্ডের প্রশ্ন। অনেক সময় ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়ে থাকে যে নাও অথবা রাইট নাও, নাও অথবা রাইট নাও, অথবা কারেন্টলি, অথবা কারেন্টলি। তাহলে নাও অথবা রাইট নাও অথবা কারেন্টলি অথবা at present, at present what are you doing, এটা হচ্ছে বিসিএস এর ভাইবা বোর্ডের প্রশ্ন। প্রায়ই এই প্রশ্নটি করা হয়। এটা যে কোনো চাকরির ক্ষেত্রে হতে পারে। নাও অথবা রাইট নাও অথবা কারেন্টলি অথবা এট প্রেজেন্ট হোয়াট আর ইউ ডুইং, এর বাংলা অর্থ হচ্ছে যে তুমি অথবা আপনি এই মুহূর্তে কি করছো বা কি করছেন। এই মুহূর্তে বলতে এট মোমেন্ট এটার বলা হচ্ছে না, এট প্রেজেন্ট মানে বর্তমানে, অর্থাৎ আপনি এখন কি করছেন অথবা তুমি এখন কি করছো। তাহলে এই যে হোয়াট, ডুইং, আপনি বা তুমি এখন কি, আপনি এখন কি করছেন বা তুমি এখন কি করছো। এখন আমরা অনেক সময় হেজিটেটেড হয়ে যায়, কনফিউজড হয়ে যায় ভাইবা বোর্ডে। অনেকে আমরা কোনো জব হোল্ডার না, তখন আমরা আনসারটা দিই স্যার আই এম ডুইং নাথিং। স্যার নাও অথবা রাইট নাও অথবা অ্যাট প্রেজেন্ট আই এম ডুইং নাথিং। তাহলে এই যে আই এম ডুইং নাথিং, এটির অর্থ হচ্ছে তুমি কি বলছো যে আই এম ডুইং নাথিং, অথচ ডেফিনেটলি ইউ আর ডুইং সামথিং। আর তুমি বলছো স্যার আই এম ডুইং নাথিং, অর্থাৎ আমি কিছুই করি না বা আমি কিছুই করছি না। আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট you are not qualified enough to do something. You are totally disqualified, totally unqualified. You are totally lazy person. Just তুমি শুধু খাও আর ঘুমাও, আর কোনো কাজ তুমি করো না, কারণ তোমার কোনো কাজ করার যোগ্যতা নেই। কিন্তু তুমি কিছু একটা করো, একটা দুটো টিউশন করো, অথবা বাবা মাকে তোমার বাবা মায়ের কাজে সাহায্য করো, একই সাথে তুমি চাকরির প্রস্তুতি নিচ্ছ। কাজী if you are asked this type of question, in that case what should be your answer? Sir, right now অথবা at present I am preparing myself for BCS job or others job as well as
আই এম হেল্পিং মাই ফাদার অর মাদার টু হার অর হিম ওয়ার্ক, যে কোনো কাজে। বাংলায় যদি আমি বলি, যদি বাংলাতে জিজ্ঞেস করা হয় যে মিস্টার মনিরুজ্জামান বা তুমি মনিরুজ্জামান এখন তুমি কি করছো, ভাইবা বোর্ড জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে যে সে কি আনসারটা দেয়। তাহলে আমি আনসারটা কি দিব, স্যার এখন আমি উল্লেখযোগ্য তেমন কিছুই করছি না, তবে স্যার বিসিএস সহ অন্যান্য চাকরির প্রস্তুতি নিচ্ছি, একই সাথে স্যার আমি 1-2টা টিউশন করি, অথবা স্যার আমার বাবার ব্যবসার কাজে বা মায়ের কাজে একটু সহযোগিতা করি। আলটিমেটলি it will be proven that you have the quality to do something. তুমি কিছু একটা করো। প্লিজ প্রত্যেকে তোমরা একটু রেসপন্স করো। আমি কিন্তু আবারও বলছি এই প্রশ্নগুলো কিন্তু বিসিএস এর ভাইবার প্রশ্ন। বিসিএস এর ভাইবার প্রশ্নগুলো কিন্তু এভাবে করা হয়েছে, যে কোনো চাকরির ক্ষেত্রে প্রশ্নটি করা হয়। তাহলে যদি আমি বলি যে স্যার আই এম ডুইং নাথিং, আমি কিছুই করি না বা কিছুই করতেছি না, আলটিমেটলি কি প্রমাণিত হবে, যে আসলে কিছু করার যোগ্যতা আমার নেই, তাই কিছু একটা করছি না। ওকে ফাইন। এরপরে আরেকটি প্রশ্ন করা হয়, কি প্রশ্ন করা হলো যে আপনি এই মুহূর্তে কি করছেন বা তুমি এই মুহূর্তে কি করছো, তখন আমরা বলবো যে স্যার আমি এই মুহূর্তে বা বর্তমানে এই কাজটা করছি। আমি আজকের আলোচনা কিন্তু সব বিসিএস রিলেটেড, বাট অন্যান্য চাকরির জন্য প্রশ্নের প্যাটার্নটা কিন্তু এরকমই হয়, আচ্ছা, এবার তোমাকে জিজ্ঞাসা করতে পারি বিসিএস এর ক্যান্ডিডেট হিসাবে, কমন প্রশ্ন, তুমি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে আসতে চাচ্ছ, বা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসতে চাচ্ছ, বা বিসিএস পুলিশ ক্যাডারে আসতে চাচ্ছ, বা তুমি যে এই জবে আসতে চাচ্ছ, তোমার মতো তো অনেকেই চাকরিতে আসতে চাচ্ছে, এখন তোমাকে আমরা কেন এই চাকরিতে নিয়োগ দিব? এটা যে কোনো চাকরির ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে তোমাকে কেন আমরা এই চাকরিতে নিয়োগ দিব। এখন এটার উত্তর আমি যাই বলি না কেন, কোনোভাবে এই কথাটা বলা যাবে না যে স্যার আমি মনে করি আমি এই চাকরির জন্য বা এই চাকরির জন্য আমি যোগ্য। এই যে মনে করি যদি বলি স্যার আই থিঙ্ক, এটা বললে আলটিমেটলি তোমার অ্যারোগেন্স শো করে। জাস্ট তোমাকে সাবমিসিভ হইতে বলতে হবে, মনে করি কথাটার পরিবর্তে স্যার আমি বিশ্বাস করি, আই বিলিভ। তাহলে একটা হচ্ছে বিশ্বাস করি এবং আরেকটা হচ্ছে মনে করি, দুটো শব্দ কিন্তু দুই রকম। অর্থাৎ স্যার আমি মনে করি আমি এই চাকরির জন্য যোগ্য, তাই আপনারা আমাকে এই চাকরিতে নিয়োগ দিবেন বা সুপারিশ করবেন। ফার্দার বোর্ড যদি তোমাকে বলে যে হোয়াই ডু ইউ থিঙ্ক সো ইউ আর কোয়ালিফাইড ফর দিস পোস্ট, আই থিঙ্ক এই উত্তর তুমি দিতে পারবে না, যে তুমি যে মনে করো যে এই চাকরির জন্য তুমি যোগ্য, কেন তুমি মনে করো, কারণ এই প্রশ্নটি কেন করা হচ্ছে, কারণ তুমি বলছিলে আমি মনে করি। বাট যদি প্রশ্নটির উত্তর আমরা এভাবে দিতাম, স্যার আমি বিশ্বাস করি এই চাকরিটি পাওয়ার জন্য আমি যোগ্য, তখন কিন্তু তোমার একই আনসার, একই ইনফরমেশন তুমি কনভে করলে, বাট আগেরটা করলে অ্যারোগেন্টলি আর এটা করলে সাবমিসিভ হইতে, বোর্ড তোমাকে কিন্তু আর ডিস্টার্ব করবে না, বোর্ড তোমাকে ঝামেলায় ফেলবে না। এখন এই চাকরিতে তুমি কেন তোমাকে আমরা নিয়োগ দিব, এটার উত্তর হবে ক্যাডার টু ক্যাডার ভ্যারি করবে। যদি আমি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার আমি যদি ভাইবা দিই, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার কি কি কাজ আমাকে করতে হবে চাকরিটি পাওয়ার পরে, সেই কাজগুলো করবার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার কিনা, ইনফরমেশন আমার জানা আছে কিনা, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার, যে কোনো ক্যাডারের ক্ষেত্রে বলি, যে কোনো চাকরির ক্ষেত্রে বলি, সে কি কি কাজ আমাকে করতে হবে, সেই কাজগুলো করবার যে মানসিক, শারীরিক, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার যে কনসাসনেস, বা সে কাজটি করবার জন্য আমার যে টেম্পার, আমার যে ধৈর্য, আমার যে ওবিডিয়েন্স, আমার যে পোলাইটনেস, আমার সাবজেক্টিভ নলেজ, সবগুলো একত্র করে আমি বলবো স্যার এসব দিক বিবেচনা করে স্যার আমি বিশ্বাস করি আমি এই চাকরির জন্য যোগ্য, তাই আমার এসব দিক বিবেচনা করে বিজ্ঞ সদস্য বা বিজ্ঞ বোর্ড আপনারা যারা আছেন তারা আমাকে এই চাকরিতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বা সুপারিশ করবার ক্ষেত্রে বিবেচনা করবেন। এই যে ওয়ার্ডগুলো আমি চুজ করব, সেই ওয়ার্ডগুলো কিন্তু তারা ফুললি কনসেন্ট্রেটেড হয়ে শুনবেন। এটার প্রায় কিন্তু এই প্রশ্নটি করা হয়। একই সাথে প্রশ্ন করা হয় যে তুমি যে চাকরিটি পেতে যাচ্ছ, তুমি কি মনে করো এই চাকরির জন্য তুমি যোগ্য, তোমার মধ্যে স্পেশাল কি কোয়ালিটি আছে যে এই চাকরিটি তুমি পাওয়ার জন্য যোগ্য, এরকম কিছু প্রশ্ন করে। এগুলোর উত্তর আসলে এক দুই কথায় বলা যায় না, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে এটার আনসার দিতে হয়। যে যে স্যার আমি 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 যতটুকু জেনেছি, অর্থাৎ সোফার আই হ্যাভ বিন ইনফর্মড, আমি যদি বলি যে স্যার আমি জানি যে এই চাকরিটি
পাওয়ার পর আমাকে এই কাজ করতে হবে, এই কাজগুলো করবার জন্য আমি প্রস্তুত রয়েছি, তাই স্যার আমি মনে করছি এই চাকরির জন্য আমি যোগ্য। ভাইবা বোর্ড যদি জিজ্ঞাসা করে তুমি তো এই চাকরি তো এখনো পাওনি, তুমি তো এই চাকরি এখনো পাওনি, এটা বিসিএস এর ভাইবা বোর্ডের প্রশ্ন, যে তুমি বুঝলে কিভাবে এই চাকরিতে এই সুবিধা আছে, তুমি তো চাকরি এখনো করোনি বা চাকরিটা তুমি এখনো পাওনি। সে কারণে তোমাকে বলতে হবে স্যার যতটুকু আমার জানা আছে, যতটুকু আমার এই চাকরি সম্পর্কে জানা আছে, এই চাকরিটি পাওয়ার পরে আমাকে এই কাজগুলো করতে হবে, যতটুকু স্যার আমি শুনেছি, যতটুকু স্যার আমি জেনেছি, চাকরিটি পাওয়ার পরে আমাকে এই কাজগুলো করতে হবে, আর এই কাজগুলো করবার জন্য স্যার আমি মানসিকভাবে প্রস্তুত রয়েছি বা অন্যান্য দিক থেকে আমি নিজেকে প্রস্তুত করেছি, সে কারণে স্যার আমি বিশ্বাস করি আমি এই চাকরির জন্য যোগ্য। জাস্ট প্রশ্নের উত্তরটি দেবার ক্ষেত্রে যদি আমি মানে কোনোভাবে মাই অ্যাটিটিউড, ইফ মাই অ্যাটিটিউড প্রুভ দ্যাট যে আনসারটা আমি দিচ্ছি এর মধ্যে আমি অ্যারোগেন্ট, এটা আমি মানে অল নোন, আমি সব জানি, আমি অ্যারোগেন্ট, এটা যদি প্রুভেন হয়, দিস ইজ নট গুড সাইন ফর ইউ। ঢাকা ইউনিভার্সিটি আইবিএর স্টুডেন্টও কিন্তু ভাইবা বোর্ডে ফেল করছে, আমার অনেক ভাইবার স্টুডেন্ট কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে পড়াশোনা করছে। এখন যদি বলো যে স্যার সে কি কোয়ালিফাইড না, আমি মনে করি সে ওভার কোয়ালিফাইড, সে ওভার কোয়ালিফাইড, সিভিল সার্ভিস তার জন্য না, তার সে বেটার সামথিং। বাট সিভিল সার্ভিস সহ যে কোনো চাকরির ক্ষেত্রে তুমি কোথাকার স্টুডেন্ট, কোন সাবজেক্ট তোমার, কি তোমার ব্রিলিয়ান্ট রেজাল্ট, দিস ইজ মানে দিস ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে তোমার যে সিনিয়র অফিসার তার প্রতি তুমি কতটুকু হাম্বল, কতটুকু তুমি পোলাইট, কতটুকু তুমি ওবিডিয়েন্ট, এটা সব কিছু দেখা হয়। বুয়েট থেকে ট্রিপলি থেকে পড়াশোনা করেছে আমার স্টুডেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারে 10th হয়েছে। এরকম ভাবে অনেকে আছে যাদের আমি বলছি যে দেখো তোমার এই জায়গাটা চেঞ্জ করতে হবে, জাস্ট আমি ভাইবা বোর্ডে নিজেকে কিভাবে অ্যাপ্রোচ করছি, কিভাবে আমি প্রেজেন্ট করছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে তুমি কেন মনে করো এই চাকরির জন্য তুমি যোগ্য, নিজেকে মনে করো কিনা, এটা বিসিএস এর ভাইবা বোর্ডের প্রশ্ন, একজন প্রার্থী বলতে পারিনি। পরে ভাইবা বোর্ড থেকে বলছে আরে তুমি বলো যে স্যার আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি এই চাকরির জন্য যোগ্য, এটা পিএসসি বিজ্ঞ সদস্যের পক্ষ থেকে শেখানো এই উত্তরটি। তাহলে এই যে কিছু উত্তর, যে তোমার নাম কি বা তুমি অমুক কিনা, এখন তুমি কি করছো, তুমি কি চাকরির জন্য যোগ্য কিনা, বা কেন তুমি এই চাকরির জন্য যোগ্য, কেন তোমাকে আমরা সুপারিশ করব, অনেকে তো চাকরিটি পেতে চাচ্ছে, অনেকে তো আসছে, কেন তোমাকে আমরা নিয়োগ দেব, এই যে কিছু ছোটখাটো কিছু ভুল ত্রুটি আমরা কিন্তু ভাইবা বোর্ডে অজ্ঞাত সারে করি, যে কারণে আমি প্রিলিমিনারি পাশ করলাম, লিখিত পাশ করলাম, কিন্তু ভাইবা বোর্ডে গিয়ে কি হচ্ছে, আমাকে ফেল করে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু অনেক কারণটা খুঁজে পাইনি, যে আমি তো ভাইবা বোর্ডে তো ভালোই করেছি, কিন্তু আমাকে কেন ফেল করে দেওয়া হচ্ছে। ভাইবা বোর্ডে তুমি যে আনসারটি দিয়েছো, সে আনসারটি দেবার ক্ষেত্রে তুমি কিভাবে কোন ওয়েতে কথাটি বলছো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আরেকটি কথা ভাইবা বোর্ডে প্রায় প্রশ্ন করা হয়, এই যে 44 বিসিএস এ ভাইবাতে করা হচ্ছে, আগে ভাইবাতে প্রশ্ন করা হয়েছে যে ইউজুয়ালি হোয়াট ডু ইউ ডু ডিউরিং ইউর লেজার টাইম, এর অর্থ হচ্ছে যে অবসরে কি করো। অনেক সময় ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়েছে বা প্রায় করা হয়, অবসরে তুমি কি করো। তাহলে অবসরে তুমি কি করো এর অর্থ কি, অবসর সময় অর্থাৎ লেজার টাইম বলতে কি বোঝায়, আমি যে কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত সেই কাজটি করবার পরে আমি যে সময়টুকু আমার কোনো কাজ থাকে না, সেই সময়টুকু হচ্ছে আমার অবসর সময়। আমি একজন স্টুডেন্ট হিসাবে আমার পড়াশোনা করতে হবে, একজন সার্ভিস হোল্ডার হিসেবে আমাকে চাকরি করতে হবে, তো আমি যখন অবসর সময় পাই সেই সময় অ্যাকচুয়ালি আমি কি করি, এটা ভাইবা বোর্ডের প্রশ্ন, কিন্তু এটা বিসিএস এর, আমি কিন্তু সব বিসিএস এর ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো কিন্তু পড়াচ্ছি, এবং একই সাথে বোঝাতে চাচ্ছি যে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অন্যান্য চাকরির ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এখন অবসর সময় আসলে আমরা অনেকে বিভিন্ন রকম কাজ করি অবসর সময়ে, কেউ আমরা বই পড়ি, কেউ আমরা গার্ডেনিং এ ব্যস্ত থাকি অর্থাৎ বাগান করি, কেউ আমরা ফিশিং এ ব্যস্ত থাকি, মাছ ধরি, তারপরে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি অবসর সময়ে। এখন আমি কোন উত্তরটা চুজ করছি, সে উত্তরটা বলার পরে যদি ভাইবা বোর্ড সেখান থেকে আমাকে প্রশ্ন করে, তাহলে তার উত্তর যদি আমি না দিতে পারি, তাহলে আমি আনসারটা অন্য আনসার দিব। যদি আমি বলি যে স্যার আমি অবসর সময়ে বই পড়ি, ভাইবা বোর্ড তখন আমাকে প্রশ্ন করতে পারে কোন জাতীয় বই পড়ো। এখন যদি আমাকে চুজ করতে বলা হয়েছে কোন জাতীয় বই পড়ো, অথবা অনেক সময় ভাইবা বোর্ডে বলে যে তুমি কি উপন্যাস পড়ো, নাকি গল্পের বই পড়ো, না কি পড়ো, আমি বললাম একটা উত্তর। যদি আমি মিথ্যা আনসার দিই, তাহলে আলটিমেটলি আস্তে আস্তে বোর্ড আমার অ্যাপ্রোচ দেখে বুঝবে যে সে মিথ্যা আনসার দিচ্ছে।
আলটিমেটলি কোনো প্রার্থী যদি ভাইবা বোর্ডে ওভার স্মার্টনেস শো করে, যদি সে কানিং এটা প্রমাণিত হয়, কানিং মানে হচ্ছে ধূর্ত, মানে চতুর, ক্লেভার মানে চালাক, কনসাস মানে হচ্ছে সচেতন। ক্লেভার কিন্তু পজিটিভলি দেখা হয়, কনসাস তো আরো পজিটিভলি দেখা হয়, আর কানিং বা ধূর্ত এটা কিন্তু নেগেটিভলি দেখা হয়। স্মার্টনেস ভালো, কিন্তু ওভার স্মার্টনেস কিন্তু খুবই খারাপ। ভাইবা বোর্ডে যদি কেউ ওভার স্মার্টনেস শো করে, সে যদি কানিং এটা যদি প্রমাণিত হয়, সে যদি ডিসঅনেস্ট এটা যদি প্রমাণিত হয়, সে যদি লায়ার এটা যদি প্রমাণিত হয়, আমি বলে দিচ্ছি সে চাকরি পাবে না। সে চাকরি পাবেন। ইংলিশ লিটারেচার থেকে পড়াশোনা করেছে, আইবিএ থেকে পড়াশোনা করেছে, বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমার স্টুডেন্ট, তার ফার্স্ট চয়েস ফরেন সার্ভিস। ভাইবা বোর্ডে সে ফেল করছে, আগের ভাইবা দিয়েছে, পরে আমার কাছে আবার ভাইবা ক্লাস করছে, বলছে স্যার আমি বলছি তোমার আগের ভাইবা এক্সপিরিয়েন্সটা বলো তো। বলছে স্যার আমি একটা ইনফরমেশন কোনোভাবে স্যার ইনফরমেশনটা আমি ফলস ইনফরমেশন দিয়েছিলাম। তো আমি বললাম যে ওইটাই ভাইবা বোর্ড বুঝতে পারছো যে কমপ্লিটলি ইউ আর অ্যান ডিসঅনেস্ট পারসন, ইউ আর লায়ার, কাজ ইউ ডোন্ট ডিজার্ভ দিস সার্ভিস। আমি ডিসকোয়ালিফাইড হতে পারি, বাট আমাকে ওভার কোয়ালিফাইড হতে হবে এমন কোনো বিষয় না, বাট আমাকে ওভার ওবিডিয়েন্ট হতে হবে। আলটিমেটলি মানে আমি যে ট্রুথফুল এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি বই পড়ি না, অথচ বলে অবসর সময় আমি বই পড়ি। কোন জাতীয় বই পড়ো? এই জাতীয় বই পড়ি। ওই বইয়ের লেখককে কি পড়ছো ইদানিং? প্রায় এই প্রশ্নগুলো করা হয়। ভাইবা নিয়ে আমার দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা, কাজে আমি কোনো মিথ্যা আনসার দিব না, আমি যে কাজটা করবো সে কাজটা বলবো। আর যদি এই প্রশ্নটা যেহেতু ইউজুয়ালি করে, কাজে আমি একটা প্রশ্ন উত্তর রেডি করে যাব যে আমি গার্ডেনিং এ ব্যস্ত থাকি, বা আমি বই পড়ি, বা আমি এই কাজগুলো করি, ব্যাস। আমার তো ভাইবা তো শুধু তার উপর হবে তা কিন্তু না। আলটিমেটলি অবসর সময় তুমি কি করো এটার মধ্যে দিয়ে জানতে চাচ্ছি আসলে আমি কোন কাজটা করি, সে কাজটা কতটা ফ্রুটফুল, কতটা ইফেক্টিভ। এই কাজটার উপরে আমার পার্সোনালিটি ডিপেন্ড করে, এই কাজটার উপর আমার ম্যাচুরিটি ডিপেন্ড করে, এবং এই কাজটা আমি আসলে সত্যিকার অর্থে করি কিনা সেটা কিন্তু আমার কাছ থেকে জানতে চাওয়া হবে পরবর্তী প্রশ্নের মধ্যে দিয়ে। তো এই যে ভাইবা বোর্ডের ছোটখাটো ভুলগুলো আমরা কিন্তু কখনো খেয়াল করি না। হয়তো আমরা মনে করি যে ভাইবা বোর্ডকে একটা আনসার দিতে হয় তাই দিয়ে আসলাম, বাট ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট ইন বিসিএস ভাইবা বোর্ড অর এনি টাইপ অফ জব, ভাইবা বোর্ডে ইউ উইল বি কন্ট্রোলড, ইউ উইল বি কন্ট্রোলড, অর্থাৎ তুমি নিয়ন্ত্রিত হবা। তোমাকে যারা নিয়ন্ত্রণ করবে তারা ভাইবা বোর্ডে বসে আছে। বাট যদি তুমি ট্রাই করো যে ইফ ইউ ট্রাই টু কন্ট্রোল দেম, আলটিমেটলি তুমি ফেল করবা। তুমি নিজে নিয়ন্ত্রিত হতে যাচ্ছ বা গিয়েছো, আর তুমি যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে যাও, তুমি যদি তাদেরকে চেয়ে বেশি বুঝো, তারা ভাইবা বোর্ডে থাকেন, তোমাকে দেখলে, তোমার চোখ কান দেখলেই, তোমার সাথে একটু কথা বললে তোমার সম্পর্কে তারা একটা আইডিয়া পাবে, একটা আইডিয়া তারা করতে পারবে। এই জন্য সেখানে তারা গিয়েছেন। তারা সরকারি চাকরিতে 30 বছর, 25 বছর, 35 বছর এরকম তারা চাকরি করেছে। তারা সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে, ডাইরেক্টরেটে, কর্পোরেশনে, মিনিস্ট্রিতে, দেশে দেশে বাইরে তারা চাকরি করেছে। কাজী তারা তোমাকে দেখলে বুঝতে পারে যে আসলে তুমি কেমন টাইপের মানুষ। কাজী আজকের এই আলোচনা থেকে জাস্ট আই উড লাইক টু কনভে দ্য মেসেজ দ্যাট ইন ইউর বিসিএস ভাইবা বোর্ড, দোজ হু আর বিসিএস ক্যান্ডিডেট, প্লিজ বি ইনফর্মড। শুধু বিসিএস না, যে কোনো চাকরির জন্য যারা ভাইবা প্রার্থী, ভাইবা বোর্ডে কখনো ফলস ইনফরমেশন দিবা না। ভাইবা বোর্ডে কখনো তুমি ওভার স্মার্ট, ওভার ট্যালেন্টেড এটা প্রমাণ করবা না। ভাইবা বোর্ডে তোমাকে প্রমাণ করতে হবে স্যার in this world nobody is ultimately nothing or everything, everybody is something, that is why sir I am something. পৃথিবীতে কোনো ব্যক্তি নাথিং না, কোনো ব্যক্তি এভরিথিং না, প্রত্যেকে সামথিং। স্যার আমিও সামথিং। যদি ভাইবা বোর্ডে প্রমাণ করো যে স্যার আই এম এভরিথিং, ভুল করবা। আর যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর, বাড়তি উত্তর দেওয়া যাবে না, কমতি উত্তর দেওয়া যাবে না। বাড়তি উত্তর দিলে প্রমাণিত হবে যে তুমি বাসাল, আর কমতি উত্তর দিলে পারে এর অর্থ হচ্ছে যে তুমি সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারো না। প্রেজেন্ট টাইম, প্রেজেন্টমেন্ট এবং প্রেজেন্ট ওয়ার্ক। আমি একজন অ্যাডিশনাল সেক্রেটারি স্যারের কাছ থেকে এই তথ্যটি শিখেছিলাম যে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট ম্যান, প্রেজেন্ট ওয়ার্ক। প্রেজেন্ট টাইম অর্থাৎ বর্তমান সময়ে আমার কি করা উচিত, আমি সেটি করছি কিনা। প্রেজেন্ট ম্যান, এই মুহূর্তে কোন ব্যক্তি আমার কাছে গুরুত্বপূর্ণ, তাকে আমি গুরুত্ব দিচ্ছি কিনা। প্রেজেন্ট ওয়ার্ক, এই মুহূর্তে আমার কোন কাজটি গুরুত্বপূর্ণ, সে কাজটা আমি করছি কিনা। তাহলে যখন আমি কোনো ভাইবা বোর্ডে যাবো, 10 মিনিটস আর 15 মিনিটস ভাইবা বোর্ড আমি ফেস করব, সে 10 মিনিটস বা 15 মিনিটস আমি মনে করবো যে এটা কোনো মিনিটস না, এটা হচ্ছে আমার লাইফের ইম্পর্টেন্ট মোমেন্ট, আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট। আর এই মোমেন্টে যে মানুষগুলো আমাকে ভাইবা নিচ্ছেন তারা আমার কাছে ইম্পর্টেন্ট পার্সনস, আর এই সময়টুকু আমার কাছে ইম্পর্টেন্ট সময়। আর আমি যা বলছি, যা করছি, সব আমার কাছে ইম্পর্টেন্ট ওয়ার্ক।
প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট ম্যান, প্রেজেন্ট ওয়ার্ক। ভাইবা সম্পর্কে অনেক বিষয় আছে। আমরা নর্মালি ভাইবা বোর্ডে বিভিন্ন গাইড বই, আমরা ভাইবা ফেস করবার পূর্বে বিভিন্ন গাইড বই মুখস্থ করে যাই। আমি এতটুকুই বলবো যে কোনো গাইড বই, কোনো বুকিশ নলেজ, এই যে আজকে 44 বিসিএস আমার এক স্টুডেন্ট ভাইবা দিয়েছে, ভাইবা ফেস করছে, আগে বলছি সে বিসিএস ক্যাডার, পুলিশে আসতে চাচ্ছে, তাকে বলছে কোনো বইয়ের ভাষায় বলবা না, কোনো কোচিং এর সেখানে উত্তর দিবা না, তোমার সঠিক মানে মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো বা তুমি কি মনে করো সে উত্তরটি তুমি দিবা। কোনো সময় হাইড করা যাবে না কোনো কথা, একেবারে আমি যেটা চিন্তা করি সে। আর ভাইবা বোর্ডে কথা বলার সময় মেপে মেপে বলতে হবে। যদি কোনো কথা বাড়তি বললে সমস্যা হয়, আমি বাড়তি বলবো না। আর ইনফরমেশনটা আমি জানিনি, অনেক সময় জিজ্ঞাসা করা হয় ডু ইউ নো, অথবা ডু ইউ থিঙ্ক, অথবা ডু ইউ হ্যাভ এনি কনসেপ্ট অ্যাবাউট দিস। যদি সে প্রশ্নের উত্তরটি আমার জানা থাকে তাহলে আমি কনফিডেন্টলি আনসারটা দিব। যদি অল্প জানা থাকে তাহলে আমি পোলাইটলি বলবো স্যার আই ডোন্ট হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস, আই ডোন্ট হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস। এর অর্থ স্যার আমার আইডিয়া আছে বাট ক্লিয়ার না। ইফ আই এম পারমিটেড, বোর্ড যদি বলে যে ঠিক আছে তোমার যতটুকু জানা আছে ততটুকু বলো, তখন আমি আনসারটা দিব। আর আমার আইডিয়া ক্লিয়ার না, আমি পুরো আনসারটা দিলাম, তার মানে আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস, অথচ আমি যে আনসারটা দিচ্ছি সেই আনসারটা ভুল দিচ্ছি। প্রমাণিত হবে যে আলটিমেটলি ইউ আর নট ম্যাচিউরড ইনাফ। অসংখ্য বিষয় আছে, এই বিষয়গুলো আমার ভাইবার স্টুডেন্টদেরকে আমি ক্লাসে প্র্যাকটিস করাই, যে কারণে আমার ভাইবার সাকসেস সবচেয়ে বেশি। আমি যদি আবারও বলি, বর্তমানে এই 44তম বিসিএসে, এই 44তম বিসিএসে এই মুহূর্তে আমার ভাইবার স্টুডেন্ট হচ্ছে 580 প্লাস, 580 প্লাস। তাহলে চিন্তা করো এই বিসিএসে কত স্টুডেন্ট ক্যাডার অফিসার হবে। এবং অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি ক্যাডার অফিসার। তো আমি এতটুকুই বলবো যে আমার কাছে যারা ভাইবা পড়তে আসে তাদেরকে কিন্তু আমি তথ্য দিই না, অর্থাৎ আই এম নট ইনফরমেশন গিভার, জাস্ট আই প্লে দ্য রোল অ্যাজ এ টিচার। আমি তাদেরকে শেখাই। অনেক স্টুডেন্ট আছে আমার চেয়ে অনেক বেশি ইনফরমেশন জানে, বাট তারা আমার কাছ থেকে জানতে আসেন না, আমার কাছে শিখতে আসেন। আমি তাদেরকে শেখাই, কারণ আমি ভাইবা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, তাই সেই বিষয়গুলো তাদেরকে প্র্যাকটিস করাই। এবং ভাইবা বোর্ডে কোন ব্যক্তিকে কিভাবে অ্যাড্রেস করতে হয় এরকম অনেক ইনফরমেশন রয়েছে, অনেক কথা আছে। তো আজকের আলোচনা থেকে আশা করছি তোমরা অনেক ইনফরমেশন পেয়েছো, বা এই জিনিসগুলো আগে কখনো চিন্তা করতে না। আজকে আমরা প্রস্তুতি কৌশল 1 আলোচনা করলাম, এভাবে পর্যায়ক্রমে প্রস্তুতি কৌশল 2, 3 এভাবে আলোচনা করব। তো বর্তমানে আমার যে কোর্সগুলোতে ভর্তি চলছে, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো স্যার আপনি আসলে কি পড়ান। আমি বিসিএস এর 44তম বিসিএস এর ভাইবা চলছে, এবং 45তম বিসিএস, 45th বিসিএস। আমরা অনেক সময় বলি ফেলি যে 44 বিসিএস, 45 বিসিএস, দিস ইজ টোটালি রং। এটা 45th, 44th, মানে 44তম, 45তম, নট 45। যদি ভাইবা বোর্ডে বলে তুমি কোন বিসিএস এর ভাইবা বোর্ড ফেস করছো, স্যার 44 বিসিএস, নো, 45th, 44th। 44তম বিসিএস, 45তম বিসিএস আমার ভাইবা বাসে ভর্তি চলছে, এবং এই 44তম বিসিএস এটা 44 নম্বর ব্যাচ। তার মানে দেখো ব্যাচ নম্বর 44, আর 45তম বিসিএস এর ব্যাচ নম্বর 45। একই সাথে আমার অন্যান্য যে ভাইবা কোর্স, বিশেষ করে গভর্নমেন্ট জব, বিশেষ করে নার্সিং, তারপরে এটিইও, সাব ইন্সপেক্টর, প্রাইমারি নিবন্ধন, এটার জন্য একটা বেসিক ভাইবা কোর্স আমি চালু করেছি। এটা গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স, গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স। আমার এই কোর্সটি যদি কেউ কমপ্লিটলি করে এবং যদি আমার কথাগুলো শোনে, তাহলে বিসিএস সহ যে কোনো চাকরির ভাইবাতে সে ফেল করবে না। আমি লাস্ট একটা কথা বলে শেষ করছি। আমি ওপেনলি বলছি, আমার এক স্টুডেন্ট, তার বড় ভাই বুয়েট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং খুব সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি গোল্ড মেডেলিস্ট। আর তার ছোট ভাই আমার ভাইবার স্টুডেন্ট, 2বার না 3বার আমার ভাইবা কোর্স করছে। সে অলরেডি বিসিএস ক্যাডার, তার ফার্স্ট চয়েস বিসিএস পুলিশ, সে পুলিশে যাবে, এবং সে মেডিকেল সায়েন্স থেকে পাশ করছে, বাংলাদেশের একটি রিনোন মেডিকেল কলেজ থেকে পাশ করছে। বাংলাদেশ আর্মিতে এএমসি করে সে চাকরি পেয়েছিল অ্যাজ আ ক্যাপ্টেন। সে চাকরি ঠিক করেনি, সে সিভিল সার্ভিসে আসবে। তো এই যে এডুকেট ম্যানারগুলো, নর্মসগুলো ভাইবা বোর্ডে সে প্রেজেন্ট করছে, ভাইবা বোর্ড বলছে তুমি এগুলো কোত্থেকে শিখছো, মানে তাকে এত বেশি প্রশংসা করছে। আমি এতটুকুই বলবো যে বিসিএস পরীক্ষা সহ যে কোনো পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট একরকম পরীক্ষা, লিখিত পরীক্ষা একরকম, ভাইবা আর একরকম, 3টা পরীক্ষা 3 রকম। প্রিলিমিনারি টেস্ট মানে এমসিকিউ পদ্ধতিতে সার্কেল ফিল আপ,
জাস্ট এই পরীক্ষায় পাশ করার জন্য তোমাকে ইনফরমেটিভ হতে হবে, আর কোনো যোগ্যতা দরকার নেই। রিটেন টেস্ট অর্থাৎ রাইটিং সিস্টেমে তোমাকে লিখতে হবে, আর অন্য কোনো যোগ্যতা নেই। যখন তোমাকে ওরাল টেস্টে ভাইবা ভোসের জন্য তোমাকে ডাকা হয়, তখন জাস্ট সেখানে তোমার কাজটা হচ্ছে ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউরসেলফ। তোমাকে প্রেজেন্ট করতে হয়, তাই তোমার প্রেজেন্টেশনটা দেখে, তোমার পোশাক আশাক, কথাবার্তা, চাল চলন, তোমার পরিপক্কতা, তোমার বিনয়, তোমার আনুগত্য, সবকিছু বোর্ড দেখে। দেখার পর যদি মনে হয় তুমি যে চাকরিটি পেতে যাচ্ছ সে চাকরিতে তোমাকে মানাচ্ছে, তোমার সিনিয়র অফিসারকে তুমি তার প্রতি ওবিডিয়েন্ট, তুমি তাকে ওবে করবা, তার প্রতি হাম্বল হবা, সবকিছু যদি প্রমাণিত হয় যে না তুমি চাকরিটি পাওয়ার জন্য যোগ্য, তখন তুমি সর্বোচ্চ নম্বর পাবা। আর এগুলো বাদ দিয়ে আমি গাইড বই মুখস্থ করলাম, আর ভাইবার উত্তর কিন্তু ভিন্ন। আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমার কাছে অনেক ইদানিং দেখতেছে আমার কাছে ভাইবা কোর্স করতেছে বিসিএস এর। কোর্সগুলো করে কি করছে, আমার কথাগুলো নকল করে তারা বিভিন্নভাবে স্টুডেন্টের মাঝে তারা কি করছে, ক্রেডিট নিচ্ছে। বাট মনে রাখতে হবে যে আজকে একটা স্টুডেন্ট তাকে বিশেষ ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ সভেরেন্টি, সার্বভৌমত্ব কি। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ উপাদান, একটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান, একটি রাষ্ট্রের এমন একটি ক্ষমতা সার্বভৌমত্ব যা অনমনীয়, অবিভাজ্য, চরম ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, যার দুটা দিক আছে, একটা ইন্টারনাল সভারেন্টি, একটা এক্সটার্নাল সভারেন্টি। এটা তো রিটেনের প্রশ্ন, বাট ইউ হ্যাভ বিন আস্কড হোয়াট ইজ সভারেন্টি। ইন দ্যাট কেস হোয়াট শুড বি ইউর আনসার? স্যার, সভারেন্টি ইজ দ্য সুপ্রিম অথবা অ্যাবসলিউট পাওয়ার, সুপ্রিম পাওয়ার অথবা অ্যাবসলিউট পাওয়ার। Why do you think so? Why sovereignty is supreme power? In that case, I have to explain, I have to make them understand what is sovereignty. Just যতটুকু প্রশ্ন ততটুকু আনসার। এটা অনেকেই বুঝে না, ওই গাইড বই মুখস্থ করে ভাইবা বোর্ড চরম বিরক্ত হয় যে গাইড বই মুখস্থ করে তুমি যে সে তথ্যটি দাও, চরম বিরক্ত হয়। জাস্ট ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর অনেস্ট পারসন, ইউ আর হাম্বল, ইউ আর পোলাইট, ইউ আর ম্যাচিউরড, অর্থাৎ ইউ আর আলটিমেটলি ইউ ডিজার্ভ দিস সার্ভিস। তো সবার জন্য শুভকামনা। তোমরা আমার কাছে স্যার আচ্ছা আমার সাথে তোমরা যোগাযোগ করবা 01712282980। বর্তমানে আমি বেসিক ভাইবা কোর্স চালু করেছি, আর বিসিএস এর ভাইবা ব্যাচ আমার ভর্তি চলছে। তো আশা করছি 44তম বিসিএস আমার ভাইবা স্টুডেন্ট, আমার প্রত্যাশা ছিল 500 স্টুডেন্ট পড়াবো। আলহামদুলিল্লাহ এখন অলরেডি 500 প্লাস ক্রস করেছে। তো আশা করছি 600 মতো স্টুডেন্ট আমি পড়াবো। এখন তোমরা চিন্তা করো, আমি কিন্তু আমার পোস্ট শেয়ার করি, আমার কাছে যারা ক্যাডার অফিসে চাকরি পাচ্ছেন, আমি আমার পেজে আমি পোস্ট দিই কার আমার কাছে চাকরি পাচ্ছে। ইনফরমেশন গুলো যে কারেক্ট ইনফরমেশন, এটা যে কোনো ফলস ইনফরমেশন, এটা প্রমাণ করার জন্য কিন্তু আমি পোস্ট শেয়ার করি যে কারা কারা আমার কাছে চাকরি পাচ্ছে। তো যদি আমার এই কথাগুলো শোনো, আমি যেভাবে বললাম আজকে যতটুকু পড়াইছি যদি মেনটেন করো, ফলো করো, আশা করছি সাকসেসফুল হবা। তো সবার জন্য শুভকামনা। আমার সাথে যোগাযোগ করবা অথবা আমাকে ইনবক্সে নক দিবা। আর আমার ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার, মিলনস বিসিএস কেয়ার, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে ভাইবা নিয়ে, এটা একটু দেখবা। সবার জন্য শুভকামনা। আবারও বলছি, দেখা হবে পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম।